জানেন যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, তিনি আর কেউ নন, তিনি আমাদেরই ঘরের সন্তান, মতুয় সন্তান, এবং সেই সঙ্গে অশোক কীর্তনের সুস্বাগতম, অশোক কীর্তনের সুস্বাগতম, অশোক কীর্তনের সুস্বাগতম, মাননীয় খাদ্যমন্ত্রী সুস্বাগতম, মাননীয় খাদ্যমন্ত্রী সুস্বাগতম, মতুয় সৈনিক, গুরুচাঁদের সৈনিক, অশোক কীর্তনের সুস্বাগতম, মতুয় সন্তান অশোক কীর্তনের সুস্বাগতম, 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 সুস্বাগতম। আমাদের মন্ত্রী মশাই চলে এসেছেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্য এবং সমবায় মন্ত্রী এবং আমাদের মতুয় ঘরের সন্তান মাননীয় অশোক কীর্তনিয়া, তাকে মঞ্চে আহ্বান করছি। সঙ্গে আমাদের বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্যামাপদ মণ্ডল, আমাদের উত্তরপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় এমএলএ সাহেব অনুপ কুমার সাহা, তাকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আহ্বান করছি ওয়েস্ট বেঙ্গল রাইস মিল ওনার অ্যাসোসিয়েশনের আমাদের পশ্চিম বর্ধমান জেলার এআরসিএস স্বর্ণদীপ আচার্য, তাকে মঞ্চে আহ্বান করছি এবং আমাদের লাভপুরের এমএলএ দেবাশিস পূজা, তাকে মঞ্চে আহ্বান করছি। বলছি যারা মঞ্চে অযথা ভিড় করবে না, মঞ্চে সাইডে যান, আমাকে অনুষ্ঠান পরিচালনা করবে। মঞ্চে আহ্বান করছি আপনারা সকলে নিজে নিজে আসন গ্রহণ করুন। দাদা সামান আমাদের উপস্থিত আছেন সমাজকর্মী কঙ্কন রায়, বিশ্বভারতী অধ্যাপক এবং আমাদের মধ্যঘরের সন্তান প্রহ্লাদ রায়, তাকে মঞ্চে আহ্বান করছি। উৎসর্গ অর্পণ করছেন প্রথমে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, তাকে অনুরোধ করছি আমাদের শ্রী শ্রী শান্তিমাতা পরিচারের প্রতিকৃতিতে উৎসর্গ অর্পণ করা এবং সেই সঙ্গে বিশেষ আমাদের মেয়েদের এখানে এই ভলান্টিয়ার করা আছে, এই ভলান্টিয়ার বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে এবং মা বোনদেরকে বলবো সম্বোধনের
আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি অরুণ কুমার মল্লিকের নাম প্রস্তাব করছি। এই অনুষ্ঠানে আমরা সবাই শ্রদ্ধান্ত করে সমর্থন জানাচ্ছি। সভাপতির অনুমতি নিয়ে আমরা আমাদের মধ্য সমাজের যে মূল জিনিস সেটাতে বন্দনা, আমরা বন্দনা দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। বন্দনা রয়েছে বিশ্বভারতী সঙ্গীত শিল্পী মাননীয় মানুষ হরি, তাকে বন্দনা শুরু করার জন্য অনুরোধ করছি। আপনারা মঞ্চ পাশে রাখবেন। যারা এসেছেন তাদের কাছে শুধু আমার একটাই বার্তা, বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে বাংলাদেশ ছিল ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল। সেই বাংলাদেশের যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল যে এরিয়াগুলো ছিল, সেই এরিয়াগুলোতে আমাদের
সম্প্রদায়ের মানুষ, আমাদের সম্প্রদায়ের ভিতরে 32টি জাতির বাস ছিল। সেই সমসাময়িক সময়ে ইংরেজ আমলে যে ব্রাহ্মণ্যবাদী যে সমাজ ছিল, যে ব্রাহ্মণ্যবাদী সমাজটা আমাদের সমাজের মানুষের যে আমাদের ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার আমাদের ছিল না। তাই সেই সময় খ্রিস্টান মিশনারিরা, অর্থাৎ যারা ভারতবর্ষের শাসনের নামে শোষণ করতে এসেছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা নিয়ে এসেছিলেন মিশনারিদের, অর্থাৎ ধর্ম প্রচারক যারা খ্রিস্ট ধর্মের প্রচার ছিল তাদেরকে নিয়ে এসেছিলেন। সেই সময় আমার সমাজের মানুষকে, যেহেতু ব্রাহ্মণ্যবাদী যে সমাজ ছিল, সেই সমাজ আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিতেন না, আমাদেরকে স্কুলে যেতে প্রবেশ করতে করার অধিকার আমাদের ছিল না। এমনকি আজকে যে আমরা পায়ে জুতো পরে ঘুরে বেড়াই, এটাও এই অধিকার আমাদের ছিল না। সেই ব্রাহ্মণ্যবাদী সমাজ থেকে এই যে 32টি জাতের যে সমাজ ছিল, এরা দুর্বিষহ যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছিলেন এবং বিভিন্ন এরিয়ায় খ্রিস্টান ধর্মে তারা দীক্ষা গ্রহণ করা শুরু করেছিলেন। এবং আমরা যদি দেখি, এই যে 32টি যে সমাজ ছিল, 32টি যে জাতি ছিল, ব্রিটিশ ভারতের যদি জনলিপি আমরা দেখি বা পড়ি, ব্রিটিশ ভারতের জনলিপিতে আমাদের চণ্ডাল বলে আখ্যায়িত করা হলো। আমাদের সমাজের মানুষকে চণ্ডাল বলা হতো, তখনও কিন্তু আমরা নমশূদ্র বা মধ্য হিসেবে আখ্যায়িত হইনি। আমার সমাজের মানুষ যারা ছিল, তখন সেই সময় এই সমাজকে উদ্ধার করতে আবির্ভাব হলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হলো। এবং আমার সমাজের মানুষ, 32টি চণ্ডাল জাতির মানুষ ছিল, তারা আমার ঠাকুরের কাছে বলে, হে ঠাকুর, আমাদের তো ধর্মীয় অধিকার নেই ঠাকুর, আমরা কিভাবে তোমার আরাধনা করবো? আমার ঠাকুর বলেছিল, আজ থেকে তোরা ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা করবি, ঘরে ঘরে তোর প্রতিটা ঘরে খাজনা না খাস, প্রতিটা ঘরে তোরা মন্দির প্রতিষ্ঠা করবি। সেই থেকে প্রতিটা ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা হলো। এবং আমার সমাজের মানুষকে আমার ঠাকুর বললো, যেহেতু আমার সমাজের মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করলো ঠাকুরকে, ঠাকুর আমরা যে মন্দির প্রতিষ্ঠা করবো, আমাদের ধর্মের নামটা কি হবে? আমার ঠাকুর বলেছে, আজকের দিনে এই সমাজের এই মানুষের নাম, ধর্মের নাম হবে মতুয়া ধর্ম। সেই থেকে চণ্ডাল জাতি থেকে আমাদের ধর্মের নাম হলো মতুয়া ধর্ম। সেই থেকে আমাদের এই ধর্মের নাম প্রচার শুরু হলো। আমরা তো ধর্মীয় অধিকার পেলাম। কারণ অনেক লম্বা চওড়া বলতে সময়টা খুবই সংক্ষিপ্ত, তাই আমি সংক্ষেপে একটা পাঠ আপনাদেরকে বলে যাচ্ছি। আমরা তো ধর্মীয় অধিকার পেলাম আমার ঠাকুরের দৌলতে, তো আমাদের সামাজিক অধিকার কিন্তু আমরা কখনো পাইনি। কারণ ব্রাহ্মণবাদী যে সমাজ ছিল, তাদের পাশে বসে আমার সমাজের ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনার অধিকার ছিল না। এই সামাজিক বৈষম্য দূর করার জন্য হরিচাঁদ ঠাকুর তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরকে আদেশ করলেন যে এই সমাজকে উদ্ধার করতে হবে। এই সমাজকে যদি উদ্ধার করতে হয়, তাহলে এই সমাজকে সর্বপ্রথম সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাই আমার হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র পরম ব্রহ্ম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেন, এই সমাজকে সামাজিক যদি মর্যাদা ফিরিয়ে দিতে হয়, সর্বপ্রথম দরকার এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাই আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর অখণ্ড ভারতবর্ষের পূর্ববঙ্গে কয়েক হাজার পাঠশালা তৈরি করেছিলেন, কয়েকশো বিদ্যালয় তৈরি করেছিলেন। আজকে যদি আমরা সর্বশিক্ষার যে আন্দোলন চলছে সমগ্র ভারতবর্ষ জুড়ে, সর্বপ্রথম যদি সর্বশিক্ষার জন্য কাউকে বলা হয়, আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বলতে হবে সর্বশিক্ষার জন্য। তিনি যতটা বিদ্যালয় তৈরি করেছেন, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এতটা বিদ্যালয় তৈরি করতে পারেননি। আমার সমাজ তো ধর্মীয় অধিকার পেল, আমার সমাজ তো শিক্ষার অধিকার পেল। আজকে আমি দৃঢ় চিন্তে দৃঢ় কণ্ঠে বলতে পারি, বিশ্বের
আমি প্রত্যেকটা মিটিং মিছিলে বলে এই কথাটা আমরা তৈরি করতে হবে। আমরা তৈরি করা কোনো সহজ নয়। আমার সমাজের মানুষ, আমার মায়েরা বোনেরা, আমার সমাজের মানুষ কিভাবে জানে আমার ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবো, একটা সরকারি চাকরি পাবে, আমার ছেলে মেয়ে নাতি বউ নিয়ে তারা সুস্থ স্বাভাবিক থাকবে। এটা কিন্তু আমার গুরুচরের বাণী ছিল না। আমার গুরুচরের বাণী কখনো বিফলে যেতে পারে না। আমার গুরুচর বলেছেন যে জাতি আলাদা সে জাতি তালাবে। আমার এই সমাজ থেকে আজ তোমার 50 বছর পরে আছি ভারত ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, এটা আমি আজকে বলে দিয়ে গেলাম। আর আমার গুরুচর যে বক্তব্য বলে দিয়ে গেছেন, একটা বক্তব্য আজ পর্যন্ত মিথ্যা হতে পারেনি। তাই যদি সমাজ থেকে আমরা তৈরি করতে হয়, এই সমাজকে ব্যবহার করে আজকে আমরা অবশুদ্ধ হয়েছি। অবশুদ্ধ সমাজের ব্যবস্থা ব্যবহার করে আমরা এসসি কাস্ট সার্টিফিকেট করবে, আমরা অনেকে সরকারি চাকরি করছি, আমরা ধর্ম পরিচালনা করছি, এবং এই সমাজ থেকে আসতে দেখুন অনেকে আর্থিকভাবে বলিয়ান হয়েছে। তাই আপনাদের কাছে আমার একটাই বার্তা, আপনাদের কাছে যে যেখানে এই সমাজে শিক্ষিত ছেলে পেয়ে আছে, যারা ব্রিলিয়ান্ট ছেলে পেয়ে আছে, যাদের ব্রেন ভালো, যারা আর্থিকভাবে পড়াশোনা করতে পারছেন না বা আর্থিকভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছেন না, আমার সমাজের মানুষের কাছে একটাই বার্তা আমার, আপনারা তাদের পাশে দাঁড়ান। যদি আমরা সত্যিকারের মতো হয়ে যাই, যদি সত্যিকারের আমার সেই গুরুচরের বাণী মেনে চলি, এটা একটা গুরুচরের বাণী। যে বন্ধু সমাজে যে সন্তানটি আজকে আর্থিক অভাবে সে উচ্চ শিক্ষায় যেতে পারছে না, তাকে আমরা আর্থিকভাবে যে যেখানে পারবো তাকে আমরা আর্থিকভাবে তার পড়াশোনার জন্য তাকে আমরা সাহায্য করবো। এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সে যদি ইউপিএসসিতে বসতে পারে, ইউপিএসসিতে বসার পরে সে ডাব্লিউবিসিএস অফিসার হবে, পাবলিক সার্ভিস কমিশনে বসে ইউপিএসসিতে বসে সে আইএস হতে পারবে, সে আইএসআর হতে পারবে, সে আইএসএফ হতে পারবে। আমাদের লক্ষ্য থাকবে না এই সমাজকে যতটা পারি আমরা তৈরি করতে হবে। আমরা তৈরি করতে গেলে একটা দিন দেখবেন এই সমাজ থেকে আমার মতন আপনারা উদ্ধার করতে এই সমাজের জন্য কাজ করতে পারবেন। আজকে গেল ধর্মীয় অধিকার পেলাম, সামাজিক অধিকার পেলাম, গুরুচাঁদের যে বাণী ছিল সে বাণীটাকে কিভাবে গ্রাস ছুটে নামাতে হবে একটা বার্তা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। আজকে দেখুন, আজকে মন্ত্রিত্ব, পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব আমাকে দেওয়া হয়েছে। অখণ্ড ভারতবর্ষ 1947 সাল বলতে গেলে স্বাধীন বলে শেষ হবে না। শুধু দুটো বার বললাম, আর একটা রাজনৈতিক বার্তা আপনাদেরকে বলে যায়। অখণ্ড ভারতবর্ষ 1947 সাল ব্রিটিশদের কোম্পানিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার জন্য চারিদিকে উদ্বেলিত হয়ে গেছিল আমার সমাজের মানুষ। আমরা তো অখণ্ড ভারতবর্ষের নাগরিক ছিলাম, কেন কাজের ইন্ধনে আমাদেরকে 1947 সালের 14 আগস্ট পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার মূল কারিগর ছিল যে কংগ্রেস নামক পার্টিটা ছিল, কারণ তারা ভেবেছিল ভারতবর্ষ যদি একটা দেশ হিসাবে স্বাধীনতা লাভ করে, সেই সময় ভারতবর্ষের দুজন ছিল প্রধানমন্ত্রী দাবিদার, একজন ছিলেন মোহাম্মদ আলী জিন্না, একজন ছিলেন জওহরলাল নেহরু। তাদের সুকৌশলের ফলে আজকে ভারতবর্ষকে বিভাজিত করা হয়েছিল। আজকে আমাদেরকে রক্তক্ষরণ শুরু হয়েছিল 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মগ্রহণ দিয়ে সে রক্তক্ষরণ শেষ করেছে 2019 সালে সিএবি বিল এনে, এবং সেই সিএবি বিল 2024 সালে এসে সিএবি রূপান্তরিত হওয়ার পরে আমার সমাজের মানুষের কপালে যে অভিশাপটা লিখে দিয়েছিল, নাগরিকত্বের অভিশাপ, অর্থাৎ যে নীতির মাতৃভূমিতে আমরা আজকে পরবাসী হয়ে গেছি, যে সরকারকে আজকে আমাদের সে অভিশাপ থেকে মুক্তি দিয়েছে, সেই গভর্নমেন্টের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং 1947 সালের পরে আমার ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার পরে আমরা যে আমাদের পূর্ব পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস স্থাপন করছি, আমরা সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির যে সরকার হয়েছে, সেই সরকারের যে 5 জন ক্যাবিনেট মিনিস্টার সর্বপ্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, আপনার ঘরের সন্তান, আপনার ঘরের মতুয়া সন্তান অশোক কীর্তনের একটা ক্যাবিনেট মন্ত্রী দিয়েছিল। কারণ আমি মনে করি
শুধু ব্যবহার করেছে। বিগত 34 বছর বামফ্রন্ট, 15 বছর তৃণমূল। তাই আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, বিগত দিনে হয়তো আমার সমাজের মানুষ 5 থেকে 10% মানুষ ভুল বুঝে অন্য দলে ছিল, শুধু এইটাই ভাবতেন যে আপনার কপালে, আপনার পরিবারের ছেলেমেয়ের কপালে যে অভিশাপটা কংগ্রেস লিখে দিয়েছিল এবং সেটাকে সমর্থন করেছিল সিপিএম বা কমিউনিস্ট পার্টি, তাদের বা বর্তমানে যে তৃণমূল গভর্নমেন্ট ছিল বিগত দিনের পার্টি, তাদেরকে আর ভুল করে আপনারা সাপোর্ট করবেন না। আমি আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে যে আমি কেন বিজেপি করি, যখন রাজনীতি আমি কখনো কোনোদিন করিনি। 2020 সালে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি সমাজ সেবা করি, আমি হিন্দু জাগরণ মঞ্চ করতাম। এখানে হিন্দু জাগরণ মঞ্চের 3 জন কার্যকর্তা উপস্থিত আছে। আমি সেই হিন্দু জাগরণ মঞ্চের করতাম। আমি ছিলাম অল ইন্ডিয়া বৌদ্ধ মহাসংঘের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। আমি যে কাজগুলো করেছিলাম সমাজ সেবা, সেই হিসেবে আমাকে পার্টি টিকিট দিয়েছিলেন। 5 বছর অনেক লড়াই আন্দোলন করেছিল, অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমি টিকেছিলাম। কিন্তু একটা বিষয়ের মাথায় কি বিশ্বাস ছিল জানেন? 2019 সালে যখন সিএবি বিল এসেছিল, আমার একটাই বিশ্বাস ছিল যে এই গভর্নমেন্টই পারবে একমাত্র এই সমাজের এই সম্প্রদায়ের কপালে যে অভিশাপটা লিখে দিয়েছিল, উদ্বাস্ত অভিশাপ, সেই উদ্বাস্ত অভিশাপ থেকে মুক্তি দিতে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতবর্ষ যারা আমরা সিএস সার্টিফিকেট পেয়েছি। অনেকে আজকে এখানে বলতে শুনুন যে যারা 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, এসআইয়ের ভোটার লিস্টে নাম কাটা গিয়েছে। আপনাদের একটা বার্তা আমি বলে দিয়ে যাই, একমাত্র রাস্তা, একমাত্র সলিউশন আছে সিএ অ্যাপ্লিকেশন করুন যে কোনো মূল্যে। সিএ অ্যাপ্লিকেশন না হলে করলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম ওঠে না। এতদিন আমরা যে ভোটটা দিয়েছিলাম শুনানি, এটা ছিল অবৈধ ভোটার। ভোটার হতে গেলে তাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। ভোটার হতে গেলে তাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। আমাদের কপালে প্রথম আঘাত পেয়েছিল তারা জানে কংগ্রেস 1987 সালে। রাজীব গান্ধী প্রথম আঘাত পেয়েছিলেন, বলতে গেলে সামনে শেষ হবে না। প্রথম আঘাত পেয়েছিলেন রাজীব গান্ধী 1987 সালে। কি বলেছিলেন জানে? আজ থেকে যারা জন্মগ্রহণ করবে ভারতবর্ষে, তাদের বাবা মা যে কোনো একজন ভারতীয় হতে হবে। তাহলে আমার যারা 87 সালে যারা পরে এসেছেন বাংলাদেশ থেকে, বাবা অথবা মা, তাদের সন্তান সন্ততির কি হবে? কারণ আবেগ দিয়ে সবকিছু চলে না, সবকিছু চলে সংবিধান দিয়ে। সংবিধানে লেখা হয়ে গিয়েছে 1987 সালে যে আজ থেকে যারা জন্মগ্রহণ করে তাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে। অর্থাৎ 87 সালের পরে যারা জন্মগ্রহণ করবে বাবা মা যে কোনো একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে। সেই বিধান 2003 সালে আমন্ডমেন্ট হলো। 2003 সালে আমন্ডমেন্ট হওয়ার পরে 2003 সালের পরে যারা জন্মগ্রহণ করবে তাদের বাবা মা দুজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। তাই যন্ত্রণা বুঝুন, সেই যন্ত্রণা থেকে একমাত্র মুক্তি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহ সিএর মাধ্যমে শুনানি। তাই আপনাদের আমি বলে দিলাম, অনেকের মনে প্রশ্ন আছে আমার তো ভোটার লিস্টে নাম আছে, আমার বুঝি কিছু হবে না। তো সংবিধানে একটা কথা লেখা আছে কি জানেন? সংবিধানে একটা কথা লেখা আছে, ভারতবর্ষের নাগরিক হতে গেলে তাদেরকে ভারতীয় হতে হবে, তারা ভোটার হতে গেলে তাকে ভারতীয় হতে হবে। তাই আপনাদের আমি বলে দিয়ে যাবো, যারা কোনো সিএতে অ্যাপ্লিকেশন করেননি, আমার মতে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরও সিএতে অ্যাপ্লিকেশন করা উচিত, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছে। আপনার আপনি হয়তো থাকবেন না, আজকে বিজেপি গভর্নমেন্ট আছে, কালকে কোন গভর্নমেন্ট আসবে তার কোনো ঠিক নেই। তখন এসে যদি বলে ভাই তোমার জন্ম তো 2003 সালের পরে, তোমার বাবা মা যে ভারতীয় ছিল তার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা কোথায়? তাই আপনাদের সাথে একটা কথা বলে দিয়ে যাবো, যারা সশরীরে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান থেকে এসেছে, আপনার সন্তান সন্ততির ভবিষ্যতের কথা ভেবে আপনার সিএতে অ্যাপ্লিকেশন করুন। আজকে বিজেপি গভর্নমেন্ট আছে, আমরা বিজেপিকে ভোট দিচ্ছি, হিন্দুত্বের গভর্নমেন্ট আছে, আমরা তাদেরকে ভোট দিচ্ছি, আমরা তারা আমাদেরকে সাপোর্ট করছে। তো অদূর ভবিষ্যতে বিজেপি গভর্নমেন্ট থাকবে না, তখন যদি আমার এই স্পিড আমলমেন্ট হয়,
যে বিয়েটা সংবিধান তো লেখা আছে, তুমি তো 2002 সালে পরে তোমার জন্ম, তোমার বাবা মাকে ভারত দিয়েছিল, তার প্রমাণটা ওদের প্রমাণটা দেখাও তো। তখন কিন্তু আপনি সিএর যে সার্টিফিকেটটা পাবেন, সেটা আপনি দেখালে আপনাকে আপনি কিছু করতে পারবে না। তাই আপনাদের কাছে একটা বার্তা দিয়ে গেলাম, যারা সশরীরে এসেছে এখনো সময় আছে, আপনার সিএতে অ্যাপ্লিকেশন করুন। আর যাদের ভোটার লিস্টে নাম বাদ দিয়েছে তাদের তো অবশ্যই করতে হবে সিএতে অ্যাপ্লিকেশন, কোনো কথা নেই। কারণ যে সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো আছে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছে যে কোনো হিন্দু যারা 2024 সালে 31শে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ কেউ ভারতবর্ষে থেকে বিতাড়িত হবে না। তো যত সময় বিজেপি গভর্নমেন্ট আছে তত সময় কি সেফটি হবে। তো আজকে বিজেপি গভর্নমেন্ট আছে, আগামী হয়তো 10 বছর পরে 20 বছর পরে বিজেপি গভর্নমেন্ট না থাকলে তখন আপনারা যাবেন কোথায়? তখন যদি সংবিধানের নোটিফিকেশন তুলে ধরে বলা হয়। তাই আপনাদের কাছে আমার একটাই বার্তা, আপনারা এটা করুন। বক্তব্য সে দীর্ঘায়িত করবো না। আজকে যারা এখানে এই মতো প্রোগ্রামটা করেছে, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমে, সবার নাম আমি জানি না, তাদেরকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিযান অভিনন্দন জানাই। এসেছেন ঠাকুরনগর থেকে আমার গুরুদেব, অল ইন্ডিয়া মধ্য মহাসভার বসাই পরিষদের সভাপতি বিপদ ভঞ্জন বিশ্বাস মহাশয় আছেন, প্রদীপ দা এসেছেন, ছোট বিজয় সরকার এসেছেন, আরো যারা আছেন, আমাদের মিল মালিকরা আছেন, সবাই নাম আমি বলতে পারছি না, সবাইকে বিশেষ করে যারা মাতৃশক্তি ছিলেন সবাইকে আমার থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম। এবং যত বাবুদা এসেছেন বাবু বিশ্বাস ঠাকুরনগর থেকে, সবাইকে আমার তরফ থেকে প্রণাম। আর একটা কথা আমি এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাবো, দেখুন আমিও কিন্তু উদ্বাস্তু ঘরের সন্তান, আমিও কিন্তু উদ্বাস্তু ঘরের সন্তান। চেষ্টা থাকলে না একটা জায়গায় পৌঁছানো যাবে। আজকে যে আমরা আন্দোলনটা শুরু করেছি, এই সমাজকে আমরা তৈরি করতে হবে। আজকে হয়তো হবে না, আজকে 20 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরে হবে না। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, নিজেরা আমার সমাজের মানুষ যারা আছে তারা আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখবে। সবার কাছে ভিক্ষা চাইতে এসেছে, ভোট ভিক্ষা করতে আসেনি আমি এসেছি আমার সমাজের জন্য ভিক্ষা চাইতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এইগুলো আমি এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। অবহেলিত উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কয়েকটি দাবি আপনার মাধ্যমে সমাধানের জন্য সরকার বাহাদুরের অনুমোদন ক্রমে উদ্বাস্তু কলোনিগুলির বাসিন্দা FSTD যারা পায়নি এখনই তাদের সেই সব পর্চা এবং বিল পাওয়ার ব্যবস্থা করা দরকার। ঠিক আছে। বিভিন্ন কলোনিগুলিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির থাকলেও সেই সব মন্দিরের জায়গা সরকারি জমি, সেইগুলি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি যে প্রয়োজন উদ্যোগ নেওয়া সেটা নিবেদন করছে। আমাদের উদ্বাস্তু পরিবারের দরিদ্র ছাত্রছাত্রীরা প্রামাণ্য নথিপত্রের অভাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। বর্তমান সরকার বাহাদুরের নির্দেশে সেগুলি যেন সেই সব অসুবিধা তারা দূর করতে পারে। ভারত বিভাগে দেশ ভিত্তিক সংখ্যা অনুপাতে স্থান বিনিময়, লোক বিনিময়, পুনর্বাসন এখনো সম্পূর্ণ হয়নি। সেগুলো তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে নাগরিকত্ব প্রদান করা দরকার। মতুয়া দলের শিল্পী এবং দলপতিদের লোকশিল্পী হিসাবে